সেভেন সিস্টার্সে ভারতীয় সেনার উপর যে নৃশংস ঘটনা ঘটেছে তাতে কি এবার বাংলাদেশ যোগ আরো একবার স্পষ্ট হচ্ছে। অন্তত অজিত দোভালের রিপোর্টের উপর বেস করে কালকে যে মিডিয়া রিপোর্ট আমাদের সামনে এসছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতীয় সেনার উপর এই ধরনের আক্রমণের পিছনে ভারতের পূর্ব দিকের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের কিন্তু যোগ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে। আজকের এই ভিডিওতে আমি মিডিয়া রিপোর্টের কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। অনেক কথা হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারবেন, আমি সমস্ত কিছু ডিটেইলিং এ বোঝানোর চেষ্টা করব, কিন্তু মনে রাখবেন দেশের সুরক্ষার জন্য সেই তথ্যগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো বিভিন্ন মিডিয়া রিপোর্টে কাল থেকে লাগাতার ভাবে স্পষ্ট করে প্রকাশ করা হয়েছে। দেখুন, কালকে এই ধরনের ঘটনার পর ভারতের উত্তর পূর্ব সীমান্ত নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। একাধিক সিকিউরিটি এজেন্সি, একাধিক সিকিউরিটি সোর্স এমন কিছু তথ্য আমাদের সামনে নিয়ে এসছে, তাতে কিন্তু পরিষ্কার হয়ে যায় এই সেভেন সিস্টার্সে ভারতীয় সেনার উপরের আক্রমণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কিন্তু সুপরিকল্পিত একটি ঘটনা। কারণ এই ঘটনা ঘটানো হতে পারে এর আভাসটা কিন্তু পাওয়া গেছিল এবছর জানুয়ারি মাসে 2025-এ। কেন আমি বলছি এ কথা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কালকে সিকিউরিটি এজেন্সির যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বা বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর সেভেন সিস্টার্সে পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা এবং ভারতের হুজি, এই তিনটে গোষ্ঠী কিন্তু সক্রিয় হতে শুরু করে। বাকি যে বিদ্রোহী গ্রুপগুলো মণিপুরে ছিল তারা দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মিটিং করে, বৈঠক করে এবং তারা তাদের ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভারত সরকারকে জানায় এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক তাদের এই বিদ্রোহী মানসিকতা নরম হচ্ছে দেখে স্বয়ং তাদেরকে সাহায্য করার দিকে কিন্তু এগিয়ে যায়। এবং আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নিজে এরপর মণিপুর সফরে যান। পাশাপাশি কালকে রিপোর্ট পরিষ্কার বোঝা যাচ্ছে এই ভারতের সেনার উপর আক্রমণের ঘটনার বহু আগে থেকে এখানে একাধিক র্যাডিকাল ইসলামিস্ট পার্টি তারা কিন্তু চক্রান্ত করতে শুরু করে। মনে রাখবেন যেখানে এই ঘটনা ঘটেছে তা কিন্তু কোনো পাহাড়ের অভয়ারণ্য নয়, অর্থাৎ জঙ্গল পরিবেষ্টিত জায়গা নয়। যেখানে এই ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটেছে ন্যাশনাল হাইওয়ের একদম উপরে বিষ্ণুপুর নামক একটি জায়গায়। যে ন্যাশনাল হাইওয়ে 2 কিছুদিন বন্ধ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে ন্যাশনাল হাইওয়ে 2 নতুন করে শুরু করে দেয়, ফলে নতুন করে যাত্রা শুরু করে। ফলে এমন একটি জায়গাকে টার্গেট করা হয়েছে, সেই জায়গাকে টার্গেট করে তারা বোঝাতে চেয়েছে যে এই র্যাডিকাল ইসলামিস্ট গ্রুপগুলো ভারতকে সরাসরি থ্রেট করতে পারে, ভারত বিরোধী এই ধরনের চক্রান্ত করতে পারে। অর্থাৎ তোমাকে আমি মারতে পারি, এর থেকে মানে মারার থেকে মারতে পারি, এই যে ভয়, এই ভয় কিন্তু ক্রিয়েট করার চেষ্টা র্যাডিকাল ইসলামিস্ট গ্রুপগুলো এখানে করেছে, যা সিকিউরিটি রিপোর্টে কালকে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি রিভিউসে কালকে উঠে এসছে এই অঞ্চলে এমন কিছু ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে যারা বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র ভারতের সেভেন সিস্টার্সে নিয়ে আসতো। একদম কোট আনকোট এখানে বলা হয়েছে ইললিগাল উইপেন শিপমেন্টস ফ্রম বাংলাদেশ বাই সাম স্মাগলার্স, দে আর অ্যারেস্টেড বাই ইন্ডিয়ান আর্মি। অর্থাৎ এই রিপোর্ট এটা প্রকাশ করছে যে এই অঞ্চলে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং কি অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের এই বিশ্লেষণের শেষে বলবো। পাশাপাশি এই রিপোর্টে এটা বলা হয়েছে যে সেভেন সিস্টার্সের একদম পার্শ্ববর্তী জায়গায় বাংলাদেশ পাকিস্তান বেস নেটওয়ার্ক পিপল টু পিপল এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করেছিল। অর্থাৎ তারা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করেছিল, যে ব্যক্তিরা ভারত বিরোধী মানসিকতা পোষণ করে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা এখানে বাংলাদেশ এবং পাকিস্তান বেস নেটওয়ার্ক কিন্তু করেছিল। কেন করেছিল? কারণ এই সেভেন সিস্টার্সের বহু রাজ্যের ইলেকশন হওয়ার কথা 2025-এর শেষে কিংবা 2026-এর শুরুতে। অর্থাৎ 2025 এবং 26-এর নির্বাচনকে সামনে রেখে এবছরের শুরু থেকে পাকিস্তান এবং বাংলাদেশের এই আইএসআই এর নেটওয়ার্ক
সাধারণ মানুষকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে এবং তাদের ভিতরে জিহাদি মানসিকতা ঢুকিয়ে ভারত বিরোধী চক্রান্ত করতে শুরু করেছে, যা ডোভালের রিপোর্টে পরিষ্কারভাবে উঠে এসছে এবং মিডিয়া রিপোর্ট আপনাদের আমি সরাসরি পেপার কাটিং দেখাচ্ছি। পাশাপাশি এই রিপোর্টে কি বলা হয়েছে, আর এখানে পরিষ্কার বলা হয়েছে এই ঘটনার পর হুজি অর্থাৎ এই অঞ্চলের বিদ্রোহী গ্রুপ আনসারুল্লাহ বাংলা এবং পাকিস্তানের আইএসআই এর মধ্যে স্পষ্ট যোগাযোগ পাওয়া গেছে। অর্থাৎ ভারতের এক বিদ্রোহী গ্রুপকে তারা টার্গেট করেছে, কারণ বাকি যে বিদ্রোহী গ্রুপ এই অঞ্চলে ছিল মণিপুর বেসড বিদ্রোহী গ্রুপ, তারা অলরেডি দিল্লিতে সেপ্টেম্বরের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে মিটিং করে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় যে তারা তাদের বিদ্রোহী ক্যাম্পগুলো অন্যত্র সরিয়ে আনবে, অস্ত্র আত্মসমর্পণ করবে এবং ভারত সরকার যেভাবে সেভেন সিস্টার্সে উন্নতি করার চেষ্টা করছে সেই উন্নতির যোগ্যে তারা ভারত সরকারকে সহায়তা করবে। কিন্তু তিন চারটে বিদ্রোহী গ্রুপের বাইরেও একটা এমন বিদ্রোহী গ্রুপ ছিল যাদেরকে আইডেন্টিফাই করে ফেলে আনসারুল্লাহ বাংলা। এবং আপনাদের হয়তো মনে আছে এই আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দেন মোহাম্মদ ইউনেস এবং সেই নেতা বাইরে বেরিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করার ডাক দিয়েছিলেন, বৃহত্তর বাংলা করার ডাক দিয়েছিলেন এবং সরাসরি মমতা ব্যানার্জিকে বলেছিলেন মোদির থেকে যেন বাংলাকে আলাদা করতে হয় বা করা হয়, এই ধরনের কিছু কথাবার্তা। জুলাইতে অর্থাৎ এই ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে, জুলাইতে এনআইএ অর্থাৎ ভারতের যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা এই অঞ্চলে 5 জন মিজোরামের মানুষের উপর চার্জ ক্রিয়েট করে। অর্থাৎ 5 জন মিজোরামের ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করে। সেই আইডেন্টিফাই যাদের করা হয়েছিল তারা এই অঞ্চলের বিদ্রোহী গ্রুপ ইউপিডিএফ এর সদস্য এবং এদের উপর প্রধান অভিযোগটি ছিল এরা এই অঞ্চলে অস্ত্র সাপ্লাই করছে। কিন্তু অস্ত্র কোথা থেকে আসছে? দেশের পূর্ব দিকের প্রতিবেশী রাষ্ট্র থেকে, অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমারকে সাসপেক্ট করা হয়েছিল এনআইএ এর ইনভেস্টিগেশন রিপোর্টে। যেই এনআইএ এর ইনভেস্টিগেশন রিপোর্ট আজকে জুলাই 2025-এ আমাদের সামনে কিন্তু প্রথমবারের জন্য এসেছিল। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এবার যেটা আমি আপনাদের বলছি, আমি প্রথমেই বলেছি এই একদিনে এই আক্রমণ হয়নি কোনোভাবেই। ভারতীয় সেনার উপরে যদি আপনারাও যদি একটু তলিয়ে ভাবেন দেখবেন আক্রমণ যখন ইচ্ছা করা যায় না। ভারতীয় সেনারা অনেক সংঘবদ্ধ, পৃথিবীর অন্যতম সেনাবাহিনী হলো ভারতের সেনা। জানুয়ারি মাসের 2025 15ই জানুয়ারি এই অঞ্চলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মিজোরামের পুলিশ এই অঞ্চলে একাধিক অস্ত্রকে সিজড করে। অর্থাৎ 15ই জানুয়ারি 2025 মোহাম্মদ ইউনেস ক্ষমতায় আসার পর, আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে জেল থেকে ছাড়ার পর তারা এই অঞ্চলে অ্যাক্টিভ হতে শুরু করে। 15ই জানুয়ারি 2025 প্রথমবারের জন্য মিজোরাম পুলিশ যে অস্ত্র সিজ করেছিল সেই অস্ত্র দেখেই চমকে যায় ভারত সরকার। সেই প্রতিটি অস্ত্র এসেছিল বাংলাদেশি বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে। অর্থাৎ বাংলাদেশ এখানে অস্ত্র ঢুকিয়েছিল এবং এই বাংলাদেশের অস্ত্র ভারতের ইউপিডিএফ এর কাছে পৌঁছে গেছিল, যা 15ই জানুয়ারি 2025-এর এই তদন্তের রিপোর্টে কিন্তু কালকে প্রকাশ পেয়েছে। সেই অস্ত্রের মধ্যে ছিল AK-47 রাইফেলস, 13টি ম্যাগাজিন এবং 10,500 রাউন্ড গুলি। আমি একটি রিপোর্ট, যারা আমাদের চ্যানেল বা আমাকে শেষ 1 বছর ধরে ফলো করছেন, আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশে কিন্তু করাচি থেকে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে এবং চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো আসছে সেখানে কিন্তু পাকিস্তানের থেকে গুলি কিনছে বাংলাদেশ সরকার। এবং এটা অফিসিয়াল, এটা লুকানোর কোনো ব্যাপার নেই। বাংলাদেশ সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছিল তারা পাকিস্তানের থেকে অনেক গুলি এবার কিনবে। এবার 15ই জানুয়ারি 2025 যে এই অঞ্চলে 10,500 রাউন্ড গুলি উদ্ধার হয়, সেই গুলি বাংলাদেশ থেকে এসেছিল বলে সবার প্রথম মিজোরাম পুলিশ সাসপেক্ট করে এবং এই অস্ত্রগুলোকে কিন্তু সিজ করা হয়েছিল সে সময়। কালকের এই ঘটনার পর এই অঞ্চল থেকে 12 কিলোমিটার দূরে একটি মারুতি ভ্যানকে উদ্ধার করা হয় এবং যারা এই অস্ত্র স্মাগলিং করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এখানে 2 থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে
এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো কালকে রাজভবনে একটি হাই ভোল্টেজ মিটিং হয় এবং হাই ভোল্টেজ মিটিংয়ে সবার আগে যে প্রশ্নটি ওঠে তা হলো এই অঞ্চলের কোনো বিদ্রোহী গ্রুপ এই আক্রমণের দায় কেন স্বীকার করলো না। সাধারণত এই ধরনের আক্রমণের দায় কোনো না কোনো বিদ্রোহী গ্রুপ স্বীকার করে, দায় নেয়। মানে ধরুন কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড, তার দায় তো টিআরএফ নিয়েছে। টিআরএফ দায় নিয়েছে মানে কি, তারা নিজেদের কাজের জন্য স্বীকৃতি দিয়েছে যে আমরাই ভাই করেছি, তোমাদের ২৬ জনকে হত্যা করেছি, দেখো ভাই কেমন লাগে, আমরাই পৃথিবীর অন্যতম সন্ত্রাসী গ্রুপ, আমরা প্রমাণ করে দিলাম। কিন্তু এই ঘটনার দায় এখনো কোনো বিদ্রোহী গ্রুপ, ভারতের বিদ্রোহী গ্রুপ যদি আমি ধরেও নিই, তারা নেয়নি। অর্থাৎ প্রশ্ন উঠছে, এই আক্রমণের পিছনে সত্যি কি ভারতের কোনো বিদ্রোহী গ্রুপ আছে, নাকি বিদেশি কোনো শক্তি কোনো না কোনো মানুষকে, ব্যক্তিকে ধরে অস্ত্র সাপ্লাই করে নিরীহ ভারতের বীর জওয়ানদের হত্যা করেছে? এবং কোথায় আক্রমণ করা হয়েছে? সেনাবাহিনীর কনভয়ে আক্রমণ করা হয়েছে, যেখানে ৩৩ জন ভারতীয় সেনা ছিল। প্রশ্ন হলো, কেন এখনো এই গ্রুপের মানে এই বিদ্রোহের বা এই অবস্থার দায় কোনো বিদ্রোহী গ্রুপ নেয়নি? পাশাপাশি কালকে যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে পিপল লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ এবং পিআরই পিএকে, এই দুই গ্রুপের ২-৩ জন সদস্যকে অ্যারেস্ট করা হয়েছে। বিভিন্ন মোবাইলকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যান্ডসেট, সিম কার্ড, অনেক কিছুকে কালকে উদ্ধার করা হয়েছে। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, সেভেন সিস্টার্সে ভারতও কিন্তু নিজেদের স্ট্র্যাটেজি ১৮০ ডিগ্রি বদলে ফেললো। কিন্তু এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর পরিষ্কার বলা হচ্ছে বা বলা যাচ্ছে, আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না রে তোপসে। অর্থাৎ সমস্যা বাড়ছে। উত্তর পূর্বে ইলেকশনের আগে ২০২৫-২০২৬-এর আগে ডিপ স্টেট কি কাজ করতে শুরু করে দিল? বাংলাদেশকে কি কাজে লাগাতে শুরু করলো? পাকিস্তানের আইএসআই কে দিয়ে কি অস্ত্র ঢুকিয়ে যাচ্ছে উত্তর পূর্বে? এ তো পরিষ্কার বিদেশি চক্রান্ত। যদি বিদেশি চক্রান্ত না হয়, তাহলে কেন কোনো বিদ্রোহী গ্রুপ আজ অব্দি এই ঘটনার দায় নিল না? ৭২ ঘন্টা পরেও এই ঘটনা কারা ঘটিয়েছে তা কেউ প্রকাশ্যে বলছে না। অথচ রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অঞ্চলে বাংলাদেশের একাধিক বিদ্রোহী গ্রুপ, আনসারুল্লাহ বাংলা, পাকিস্তানের আইএসআই দিনের পর দিন বৃহত্তর চক্রান্তে লিপ্ত হয়েছে। যাই হোক, কমেন্টে বলবেন কিভাবে দেখছেন আপনারা এই ঘটনা। আমি লাগাতার রিসার্চ করে আপনাদের কাছে সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করছি। খুব কম মিডিয়া এই ঘটনা প্রচার করছে। আমি শুধু চাইছি ভারত সুরক্ষিত থাকুক। ভারতের সুরক্ষা নিয়ে যে বা যারা খেলা করে তাদের যেন শেষ হয়, এবং যে রাজনৈতিক দল দিনের পর দিন মণিপুর ইস্যুকে কাজে লাগিয়ে রাজনীতি করছে, তারা কি সত্যি এই ধরনের ফ্যাক্ট গুলো জানে? আমি জানি না। দেশ যদি না বাঁচে, রাজনীতি কিভাবে বাঁচবে? এই প্রশ্ন তো আজকে আমাদের তুলতে হবে। আমি প্রত্যেকটি ডকুমেন্ট দেখালাম, আপনারা নিজেরা গুগলে গিয়ে এই ডকুমেন্ট সার্চ করে নিন, তাহলেই বুঝবেন আমাদের উত্তর পূর্ব ভারতকে কেন্দ্র করে কেউ বা কারা বৃহত্তম ষড়যন্ত্র করছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।